লিনাক্স এমন একটা অপারেটিং সিস্টেম যার জন্মটা হয়েছিল বেশ অদ্ভুতভাবে, প্রায় বলতে পারেন দুর্ঘটনাক্রমে। অথচ দেখুন, আজ আমাদের প্রযুক্তি বিশ্বের প্রায় সবকিছুই কিন্তু এর উপর ভর করে দাঁড়িয়ে আছে। চলুন আজের পেছনের গল্পটাই একটু জেনে নেওয়া যাক। আচ্ছা, একটা ব্যাপার কি কখনো মাথায় এসেছে? আমাদের হাতে থাকা স্মার্টফোন, রাস্তার স্মার্ট গাড়ি আর ইন্টারনেটের যে বিশাল জগৎ, মানে ক্লাউড কম্পিউটিং, এই সব কিছুর মধ্যে আসল মেলটা ঠিক কোথায়? উত্তরটা কিন্তু বেশ অবাক করার মতো। এগুলো সবই সম্ভবত এমন একটা অপারেটিং সিস্টেম দিয়ে চলে যার জন্ম হয়েছিল একজন ছাত্রের নিতান্তই এক শখের প্রকল্প থেকে। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আমরা লিনাক্সের কথাই বলছি। আজকের এই আলোচনায় আমরা ঠিক কি বিষয় নিয়ে কথা বলবো তার একটা ঝলক দেখে নিই। প্রথমে জানব এর আকস্মিক বিপ্লবের গল্প, তারপর দেখব এটা ঠিক কিভাবে কাজ করে, এর আসল শক্তি কোথায়, অন্যদের সাথে এর ফারাকটা কি, এবং সব শেষে এর বিভিন্ন সংস্করণ বা ফ্লেভার সম্পর্কেও জানব। তো চলুন একদম গোড়া থেকে শুরু করা যাক। এক আকস্মিক বিপ্লব, মানে কেন হঠাৎ করে লিনাক্সের মতো একটা অপারেটিং সিস্টেমের দরকার হয়ে পড়ল? দেখুন, গল্পের শুরুটা কিন্তু বেশ নাটকীয়। সবকিছু ঠিকঠাকই চলছিল ১৯৬৯ সাল পর্যন্ত। তখন AT&Tর বেল ল্যাবস ইউনিক্স অপারেটিং সিস্টেম বানিয়ে এর সোর্স কোড সবার জন্য উন্মুক্ত করে দিয়েছিল। দারুণ একটা ব্যাপার, তাই না? কিন্তু গোলমালটা লাগলো কয়েক বছর পরই, যখন ১৯৭৫ সাল থেকে AT&T হঠাৎ করে ইউনিক্স বিক্রি করা শুরু করল। আর সাথে সাথে কমিউনিটিটা একটা বিভেদ তৈরি হলো। ৮০-র দশকে এসে তো অবস্থা আরও জটিল হয়ে গেল। IBM, সান, HPর মতো বড় বড় কোম্পানিগুলো নিজেদের মতো করে ইউনিক্সের আলাদা আলাদা সংস্করণ বানাতে লাগল। ফলাফল একটা জগা খিচুড়ি অবস্থা। ঠিক এই বিশৃঙ্খলার মধ্যেই ১৮৮৩ সালে এগিয়ে এলেন রিচার্ড স্টলম্যান। তার একটাই স্বপ্ন ছিল একটি সম্পূর্ণ ফ্রি অপারেটিং সিস্টেম তৈরি করা। তিনি শুরু করলেন GNU প্রজেক্ট। আর এর ঠিক কয়েক বছর পর ১৯৯১ সালে ফিনল্যান্ডের এক ছাত্র লাইনাস টোরভালডস নিছকের শখের বশে তৈরি করে ফেললেন গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটা, লিনাক্স কার্নেল। রিচার্ড স্টলম্যানের লক্ষ্যটা খুব পরিষ্কার ছিল। তিনি এমন একটা অপারেটিং সিস্টেম বানাতে চেয়েছিলেন যা সবার জন্য বিনামূল্যে পাওয়া যাবে আর যেখানে সবাই মিলে একসাথে কাজ করতে পারবে। এটা শুধু একটা অপারেটিং সিস্টেম বানানোর প্রজেক্ট ছিল না, এটা ছিল একটা দর্শন যে জ্ঞানের ওপর কারও একক মালিকানা থাকতে পারে না। এই ভাবনাটাই কিন্তু মুক্ত সফটওয়্যার আন্দোলনের মূল ভিত্তি, যা লিনাক্সের আত্মাকে তৈরি করেছে। আর এখানেই আসল ম্যাজিকটা, লাইনাস টরভালডসের তৈরি করা কার্নেল আর রিচার্ড স্টলম্যানের বানানো GNU টুলস, দুটো যেন একটা পাজলের দুটো হারিয়ে যাওয়া অংশ ছিল, যা একদম নিখুঁতভাবে একে অপরের সাথে মিলে গেল। দুটো আলাদা প্রজেক্ট, দুটো ভিন্ন মানুষের স্বপ্ন একসাথে হয়ে জন্ম দিল একটা সম্পূর্ণ আর শক্তিশালী অপারেটিং সিস্টেমের। তো ইতিহাস তো জানা গেল, কিন্তু এই যে লিনাক্স, এটা আসলে কাজ করে কিভাবে? চলুন এর মূল উপাদানগুলো একটু সহজভাবে দেখে নেওয়া যাক। লিনাক্সের একেবারে কেন্দ্রে, মানে এর হৃৎপিণ্ডেই থাকে কার্নেল। এটাকে অপারেটিং সিস্টেমের মস্তিষ্কও বলতে পারেন। কম্পিউটারের হার্ডওয়্যারের সাথে সরাসরি কথা বলা আর পুরো সিস্টেমটাকে কন্ট্রোল করার মতো কঠিন দায়িত্বটা কিন্তু এই কার্নেলই সামলায়। এখন প্রশ্ন হলো, আমরা মানে ব্যবহারকারীরা কিভাবে এই শক্তিশালী কার্নেলের সাথে কথা বলবো? এখানেই আসে শেলের ভূমিকা। শেল হলো অনেকটা দোভাষীর মতো। এটা আমাদের দেয়া কমান্ডগুলো পড়ে আর তারপর কার্নেলকে বুঝিয়ে দেয় যে ঠিক কি করতে হবে। এই ছবিটা দেখলে পুরো ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যায়। খেয়াল করে দেখুন, ব্যবহারকারী অ্যাপ্লিকেশন বা শেলের মাধ্যমে নির্দেশ দিচ্ছে। সেই নির্দেশটা সোজা চলে যাচ্ছে কার্নেলের কাছে, আর কার্নেল তখন হার্ডওয়্যার মানে CPU বা র্যামকে কাজে লাগিয়ে নির্দেশটা পালন করছে। কি দারুণ একটা গোছানো সিস্টেম, তাই না? এবার আসা যাক আসল প্রশ্নে, লিনাক্স কেন এত জনপ্রিয় হলো? এর আসল শক্তিটা কোথায়? এটা কিন্তু শুধু যে ফ্রি তা নয়, এর চেয়েও অনেক বেশি কিছু। অবশ্যই এর সবচেয়ে বৈপ্লবিক বৈশিষ্ট্য হল এর দাম $0। হ্যাঁ, লিনাক্স ব্যবহারের জন্য কোনো টাকা লাগে না। যে কেউ এটা বিনামূল্যে ডাউনলোড, ব্যবহার, এমনকি অন্যদের বিতরণও করতে পারে। কিন্তু লিনাক্স যে শুধু ফ্রি বলেই এত জনপ্রিয়, ব্যাপারটা মোটেও তা নয়। এর আসল শক্তিটা লুকিয়ে আছে অন্য জায়গায়। যেমন ধরুন এর নির্ভরযোগ্যতা।
এটা এতটাই স্টেবল যে বিশ্বের বড় বড় সার্ভার আর ইন্টারনেট সার্ভিস প্রোভাইডাররা এর ওপর চোখ বন্ধ করে ভরসা করে। এরপর আসে নিরাপত্তা। এর পাসওয়ার্ড সুরক্ষা বা অ্যাক্সেস কন্ট্রোলের মতো ফিচারগুলো কিন্তু খুবই শক্তিশালী। শুধু তাই নয়, এটা একই সাথে একাধিক ব্যবহারকারী আর একাধিক কাজ সামলাতে পারে, একেবারে মাল্টিটাস্কিংয়ের রাজা। আর সবচেয়ে বড় যে ব্যাপারটা, মানে এর আসল ম্যাজিকটা হলো এটা ওপেন সোর্স। এর কোড সবার জন্য খোলা, যে কেউ চাইলে একে দেখতে, বদলাতে বা আরও ভালো করতে পারে। এমনকি এটা এতটাই ফ্লেক্সিবল যে বহু পুরনো 386 বা 486 কম্পিউটারেও দিব্যি চলে যায়। এবার চলুন প্রযুক্তি জগতের অন্য খেলোয়াড়দের সাথে লিনাক্সকে একটু তুলনা করে দেখা যাক। এটা আসলে দুটো ভিন্ন দর্শনের গল্প। লিনাক্স আর তার পূর্বসূরি ইউনেক্সের মধ্যে সবচেয়ে বড় পার্থক্যটা হল তাদের দর্শনে, যেটা তাদের লাইসেন্সিং মডেলেই স্পষ্ট। লিনাক্স হল GNU জেনারেল পাবলিক লাইসেন্সের অধীনে, মানে সম্পূর্ণ বিনামূল্যে বিতরণযোগ্য। অন্যদিকে ইউনেক্সের লাইসেন্স খুবই ব্যয়বহুল আর মালিকানাধীন। এই একটা পার্থক্যই কিন্তু প্রযুক্তির ভবিষ্যৎ বদলে দিয়েছে। তাহলে উইন্ডোজের সাথে এর পার্থক্যটা কোথায়? দেখুন, উইন্ডোজ ইকোসিস্টেমের প্রায় প্রত্যেকটা জনপ্রিয় সার্ভিসের জন্যই লিনাক্সে একটা করে শক্তিশালী আর ফ্রি বিকল্প আছে। যেমন মাইক্রোসফটের ওয়েব সার্ভার IIS এর বিপরীতে লিনাক্সে আছে অ্যাপাচি। আবার ইমেল সার্ভারের জন্য মাইক্রোসফট এক্সচেঞ্জের বিকল্প হিসেবে আছে সেন্টমেল। পারফরম্যান্সের দিক দিয়ে কোনো অংশে কম তো নয়ই, অথচ খরচটা প্রায় শূন্য। এখন একটা মজার বিষয় জানা যাক। লিনাক্স কিন্তু আসলে একটাই অপারেটিং সিস্টেম নয়, এর আছে নানা রূপ, নানা স্বাদ। লিনাক্স বলতে আমরা সাধারণত যা বুঝি সেগুলো হলো এর ডিস্ট্রিবিউশন বা সংক্ষেপে ডিস্ট্রো। এগুলো হলো লিনাক্স কার্নেলের ওপর ভিত্তি করে তৈরি করা এক একটা সম্পূর্ণ প্যাকেজ। প্রত্যেকটারই নিজস্ব চেহারা, উদ্দেশ্য আর টুলস থাকে। জনপ্রিয় ডিস্ট্রোগুলোর মধ্যে প্রথমেই আসে রেড হ্যাটের নাম। বড় বড় কোম্পানি বা এন্টারপ্রাইজের জন্য সাপোর্ট আর স্থিতিশীলতার শেষ কথা হলো রেড হ্যাট। অন্যদিকে যারা প্রথমবার উইন্ডোজ বা ম্যাক ছেড়ে লিনাক্সের জগতে আসছেন, তাদের জন্য সেরা পছন্দ হলো উবুন্টু। এটা দেখতে সুন্দর আর ব্যবহার করাও খুব সহজ। আর এই সব কিছুর পেছনে এক নীরব শক্তি হিসেবে কাজ করে ডেবিয়ান। এটা একটা কমিউনিটি চালিত প্রজেক্ট যা এর অসাধারণ স্থিতিশীলতার জন্য পরিচিত। আর মজার ব্যাপার হলো, আমাদের সবার প্রিয় উবুন্টু কিন্তু এই ডেবিয়ানের ওপর ভিত্তি করেই তৈরি হয়েছে। লিনাক্সের গল্পটা শুরু হয়েছিল একজনের শখ থেকে, কিন্তু সেটা সফল হয়েছিল জ্ঞান ভাগাভাগি করে নেওয়ার একটা সুন্দর দর্শনের কারণে। তাহলে একবার ভাবা যাক, একসাথে মিলে কাজ করার এই অসাধারণ চেতনা দিয়ে আমরা মানবজাতির পরবর্তী কোনো বড় সমস্যার সমাধান করতে পারি।